আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখি আমাদের লাভ ক্ষতি টপিকটার 2 নম্বর ক্লাসে আমরা পদ্ধতি 3 থেকে শুরু করব। ঠিক আছে, 24 নম্বর অঙ্ক দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু হবে। দেখেন 24 নম্বর প্রশ্নের এই পদ্ধতিটার নাম কি? লাভ বা ক্ষতির পরিমাণ বের করা। পরিমাণ মানে টাকায়। ঠিক আছে, যেমন 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হলো। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য 300 টাকা, তাহলে 300 এর 15%। এটা জিনিস খুবই সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। রবিউল আউয়াল বলছেন আসসালামু আলাইকুম স্যার, মানিকগঞ্জ থেকে যুক্ত আছি আপনার সাথে। আজকে আমার প্রথম ক্লাসে চেষ্টা করবেন প্রথম টপিকের মানে এই টপিকের যে কোনো টপিক থেকে ক্লাস শুরু করলে তার প্রথম ক্লাস থেকে ক্লাস করা, তার মানে একটা টপিকের শুরু থেকে ক্লাস করা। তো আর লাভ ক্ষতি এবং সুদ কষার ক্লাসগুলো করতে হলে অবশ্যই শতকরার প্রথম 3টা ক্লাস করতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখছি 300 এর 15% সমান সমান এই যে নিচে 100 00 কাটা 00 কাটা। আর সবসময় আমরা মনে রাখবো যে যখন পার্সেন্টেজ আসবে এরকম শূন্যওয়ালা সংখ্যা আসলে 2টা শূন্য বাদ দিয়ে হিসাব করলে হবে 3 15 45, কারণ এই 2টা শূন্যের সাথে 2টা শূন্য কাটাকাটি করা যায়। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন যে যখন ক্রয় মূল্য দেওয়া থাকবে তখন এর ধরে হিসাব করা যাবে। যদি 300 না থেকে 500 থাকতো 500 এর 15%, 1000 থাকতো 1000 এর 15%, 1 কোটি থাকতো 1 কোটি এর 15%। এটা ব্যতিক্রম কি সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, এবং এইরকম অঙ্ক এই এতটুকু লিখে কাটাকাটি করে অ্যান্সার বাড়ি করাটাও বোকামি। কেন? কারণ এই এত ছোট্ট সিম্পল প্রশ্নগুলো মুখে মুখে পারতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি নেক্সটে। 25 নম্বর বলছে যে একটা লোক একটা বই 750 টাকায় কিনে 4% লাভে বিক্রি করে। প্রতি বই বিক্রি করে তার লাভের পরিমাণ কত? তাহলে এখানে মুখে মুখে করার টেকনিকটা আমরা শতকরা অধ্যায় শিখছিলাম যে 750 এর 4% বাড়ি করলে হয়ে যাবে। তো 4% বাড়ি করার টেকনিক হচ্ছে 700 এর 4% মানে 4 7 28, আর 50 টাকার জন্য 2 টাকা, তার মানে 30 টাকা। এইভাবে যে হিসাব করা যাবে এটা কিন্তু আমরা শতকরা অধ্যায়ে অনেক সুন্দরভাবে শিখছি। এইভাবে মুখে মুখে করতে পারতে হবে। পারবেন? বলেন সবাই ধরতে পারছেন কিনা বলেন। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, পরে কাজে লাগবে। ঠিক আছে, মানে এখানে হচ্ছে 7.5 গুণন 4, 4 দ্বারা গুণ করার টেকনিক হচ্ছে 7.5 ডাবল 15, 15 ডাবল 30। বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা যায়। মেন চিন্তার পয়েন্টটা হচ্ছে কি যে 750 থাকলে আগে 700 এর 4% 28 টাকা, আর 50 টাকা 4% মানে 2 টাকা। এই 8000 2 30 টাকা, এইভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখবো। এই পয়েন্টটা আপনারা অনেকেই আগামী ক্লাস যত ক্লাস আগাবে তত জিজ্ঞাসা করবেন যে কখন এক্স এর 20% হয়, কখন এক্স এর 120% হয়, কখন আবার 120% ইকুয়াল টু এক্স হয়। এই হিসাবগুলো কিন্তু বারবার আসতেই থাকবে, এবং শতকরা লাভ ক্ষতি সুদ কষায় এইরকম প্রচুর অঙ্ক। আপনাদের অনেকের মধ্যে কনফিউশন লাগে যাবে যে কখনো ভাই আবার এক্স এর 20% দিতেছে, কখন 120% দিতেছে, কখন আবার 100 এক্স এর না লিখে 120% ইকুয়াল টু এক্স লিখতেছে। এগুলা কেন কেমন হচ্ছে, মানে এমন হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার করে দিব। খুব সিরিয়াসলি খেয়াল করেন, আগামী 2-3 থেকে 5 মিনিট খুব মনোযোগ দিয়ে ডিফারেন্সটা বুঝবেন। এই ডিফারেন্সটা বুঝলে আপনি উল্টাপাল্টা করবেন না, ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা অনেকদিন স্যার আপনার ক্লাস করছে, আলহামদুলিল্লাহ ম্যাথ এখন পানির মতো লাগে। আপনার এই কোর্স আমার পড়াশোনার অন্য লেভেলে নিয়ে গেছে। ঠিক আছে, এই যে জিনিসটা ইম্পর্টেন্ট যে ম্যাথের কনফিডেন্স বাড়লে সামগ্রিকভাবে আপনার পড়ালেখার পারফরমেন্সটা অনেক হাই হয়ে যাবে। এখন কে কাকে বোঝায় নিজে বুঝেন না, যে আপনার এলাকায় ছোট ছোট বাচ্চাদের দেখবেন যে সকালবেলা লাইন ধরে সিরিয়ালি বই প্রাইভেটে যাচ্ছে, কোচিং এ যাচ্ছে। খোঁজ নিয়েন তো অধিকাংশ স্টুডেন্ট কোন সাবজেক্ট প্রাইভেট পড়ে? ছোটবেলায় তো আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাই, ঠিক আছে না? তো অধিকাংশ স্টুডেন্ট ম্যাথ আর ইংলিশ পড়ে। কেন পড়ে? জাতিগত ভাবে ম্যাথের সমস্যা। ঠিক আছে, এবং এই সমস্যা নিয়ে আপনারা মাঝখানে অনার্সের মাস্টার্সের বিভিন্ন সময় অনেক লম্বা সময় গ্যাপ হয়ে গেছে। তাহলে এখানে যদি আপনি ইমপ্রুভ করেন তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে, এবং আপনি আপনার কম্পিটিটরদের থেকে অনেক আগায় থাকবেন। ওকে, তাহলে 26 নম্বরে বলতেছে যে 5000 টাকার একটা ছাগল কিনে 20% লাভে বিক্রি করলে মোট কত টাকা লাভ হবে। দেখেন এখানে প্রশ্নের পার্থক্যগুলো বুঝেন। এই প্রশ্নটা কিন্তু 3 ভাবে করব। তাহলে এখানে বলছে কত টাকা লাভ হবে, শুধু লাভ জানতে চাইছে। আর দেওয়া আছে কত? দেওয়া আছে 5000 টাকা ক্রয় মূল্য। এই যে কিনে মানে কি 5000 টাকা ক্রয় মূল্য। তাহলে একটু আমরা শতকরার সাথে একটু মিলাই যে এই 100% জিনিসটা হচ্ছে আমাদের সিপি মানে ক্রয় মূল্য, আর 20%টা হচ্ছে আমাদের লাভ। এটা লাভ আর এটা হচ্ছে ক্রয় মূল্য। সিরিয়ালি খেয়াল করেন, উল্টাপাল্টা লাগবে না। আর পরে
তো আমাদের যেহেতু লাভ বাই করতে বলছে, তাহলে আমরা 20% বাই করবো। ক্রয় মূল্য দেওয়া আছে 5,000, তাহলে 5,000 এর 20% বাই করলে অ্যান্সার চলে আসে। আচ্ছা, পার্থক্যটা কোথায়? প্রশ্নের ভাষায়। কখন? একটু পরে আমরা দেখবো। তাহলে এখানে এর বলতেছি কারণ ক্রয় মূল্য দেওয়া আছে। 20% কেন বাই করতেছি? কারণ আমরা শুধু লাভটাকে বাই করতে চাচ্ছি। কেন? কারণ প্রশ্নে শুধু লাভ চাইছে। 20% মানে 5 ভাগের 1 ভাগ। 5,000 এ 20% মানে 1,000। এইভাবে আমি অঙ্ক করাইতে 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 আপনাকে এমন একটা লেভেলে নিয়ে যাবো, অটোমেটিক্যালি আপনি দেখে বলবেন যে মুখে মুখে করা যাচ্ছে। এই লেখালেখি করে কাটাকাটি করা লাগবে না, লজিক ডেভেলপ হবে। আচ্ছা, তো 1,000 টাকা হচ্ছে এখানকার অ্যান্সার। ওকে, তাই একটা সহজ প্রশ্ন। তাহলে এটা কেন দিলাম? পার্থক্যটা বোঝানোর জন্য। এই যে 27 নম্বর প্রশ্নটা হুবহু একই, কিন্তু একটু চেঞ্জ আছে আগের প্রশ্নের সাথে। এগুলো কিন্তু কোনো পরীক্ষা আসে নাই। এই যে কনসেপ্ট ডেভেলপমেন্ট নিয়ে আমরা কিন্তু খুব সিরিয়াসলি আমাদের বইয়ে, আমাদের কোর্সে কাজ করছি। তো 5,000 টাকা একটা ছাগল কিনে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা? তাহলে এবারের পার্থক্যটা হচ্ছে এইখানে, বিক্রয় মূল্য কত টাকা। এখানে যে আইডিয়াটা দিব, এটা সারা জীবন কাজে লাগবে। তো এইবার আমরা 5,000 প্লাস 5,000 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য, প্লাস 5,000 এর 20%, এইটা যদি বাড়ি করি তাহলে এটা হচ্ছে লাভ। তাহলে লাভ আর ক্রয় মূল্য যোগ করলেই তো ইকুয়াল টু বিক্রয় মূল্য আসে, তাই না? আচ্ছা, খেয়াল করেন তো। তাহলে এখানে কি হচ্ছে? 5,000 প্লাস 20%, 5,000 এর 20% একটু আগে ক্যালকুলেশন করলাম 1,000। তাহলে 5,000 1,000 6,000, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আপনি মডার্ন ডেতে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইন্টারন্যাশনাল বইয়ে দেখবেন যে এই জিনিসগুলো এইভাবে লেখে না। কিভাবে লেখে? এই 5,000 জিনিসটা তো ক্রয় মূল্য, আমরা জানি ক্রয় মূল্য 100%, তাই না? কার 100%? 5,000 এর 100%। এই 5,000 এর 100% আর 5,000 এর 20% মিলে আমরা একসাথে লিখতে পারি, একত্রে লিখতে পারি আমরা 5,000 এর 120%। এই যে 120% জিনিসটা কিভাবে আসলো? ক্রয় মূল্যের 100% আর লাভের 20%, এইখান থেকে 120% আসলো। এত সুন্দরভাবে বোঝানোর পরেও যদি আজকের পরে 10টা ক্লাস পরে কেউ দিন বা 2টা ক্লাস পরে কেউ যদি বলেন যে স্যার কখন 20% লিখতে হয় আর কখন 120% লিখতে হয়, আমার না উল্টাপাল্টা লাগে। উল্টাপাল্টা কেন লাগবে? তাহলে এখানে বিক্রয় মূল্য চাইছে, এই জন্য ক্রয় মূল্যের 100% এর সাথে 20% অ্যাড হয়ে 120% হইলো। ঠিক আছে? আচ্ছা, যদি লাভ না বলে লস বলতো তাহলে কি হইতো? তাহলে এই 20% যোগ না হয়ে এটা বিয়োগ হয়ে 80% হইতো। আবার কি বললে শুধু 20% হইতো? যদি শুধু লাভ অথবা ক্ষতিটা বলতো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো না বলতো, তাহলে 5,000 এর 120% তখন সরাসরি 6,000। ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু আর এই 1,000 যোগ করা করতে প্রয়োজন হইল না। তাহলে কখন শুধু 20% আর কখন 120%, এই ডিফারেন্সটা কি সবার ক্লিয়ার কিনা বলেন? রুকসানা ইয়াসমিন বলছেন যে স্যার নতুন। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করে দ্রুত, যে নতুন ভর্তি হয়েছে, আপনার সাথে আজ থেকে 2টা ক্লাস করছি, এখন এতগুলো টপিক গ্যাপ হয়ে গেছে, এগুলো সব একসাথে এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই দেখবেন বাসায় বাসি ভাত থাকলে বাসি ভাত নষ্ট করার ভয়ে টাটকা ভাতটা পরে খায়, বাসি ভাতটা আগে খায়। তার মানে কি হয়? আবার টাটকা ভাতটা আবার বাসি হয়ে যায়, আবার পরের দিন যদি এইভাবে রোলিং করতে থাকে, তার মানে কি সারা জীবন সে বাসি ভাতে খাবে। বিষয়টা এইভাবে যে না করে এইভাবে করা হয়তো যে প্রথমবার একবার নষ্ট হয়েছে তো ওটা বাদ, এরপর থেকে নিজেকে বোঝায় যে না, পরে সবগুলো টাটকা খাবো। তো যখন লাইভ ক্লাস চলবে, লাইভ ক্লাসটাকে গুরুত্ব দিবেন, কারণ লাইভ ক্লাসের জন্যই তো ভর্তি হয়েছে। তো লাইভ ক্লাসে গুরুত্ব দিবেন। তবে যদি কোনো টপিকের মাঝখানে ক্লাস আপনি পান, আপনাকে ওই টপিকের শুরু থেকে ক্লাস করতে হবে। আর কিছু কিছু টপিকের প্রিভিয়াস কিছু টপিক লেজুর আছে, যেমন ঐকিক নিয়ম, ভগ্নাংশ এবং এই শতকরা, এই 3টা টপিক জানা থাকলে অন্য টপিকের সমস্যা হবে না। আর বাকি টপিকগুলো আপনি পরে করবেন, সমস্যা নাই, গ্যাপে গ্যাপে করে নিবেন। ঠিক আছে? সবগুলো নিয়ে একসাথে হওয়ার দরকার নাই। লাইভগুলো চলতেছে চলুক, মাঝে মাঝে আমাদের বিভিন্ন সময় ক্লাসের গ্যাপ থাকে বা কোনো টপিক সহজ থাকে, তখন এই পুরো পিছনের টপিকগুলো করবেন। ঠিক আছে? স্যার আরেকবার বোঝান না, আরেকবার বোঝানোর মতো কোনো জটিল কিছু ছিল না, একবারে বুঝে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ওকে, তাহলে আসি, আমরা এখন দেখবো আরো ভেরিয়েশন দেখবো। ঠিক আছে? কিন্তু বিক্রয় মূল্য দেয়া থাকলে তখন ভিন্ন নিয়মে করতে হবে। বিক্রয় মূল্য দেয়া থাকলে মানে এতক্ষণ কি ছিল? এতক্ষণ ক্রয় মূল্য দেওয়া ছিল। কি ক্রয় মূল্য? 5,000 টাকা ক্রয় মূল্য। খেয়াল করেন যে 6,000 টাকায় একটা ছাগল বিক্রয় করায় 20% লাভ হলো। মোট কত টাকা লাভ হলো? গত ক্লাসে মাত্র 23টা অঙ্ক করাইছিলাম 2টা পদ্ধতির, ওইখানে সব কিছুর মধ্যে সামারি টার্নিং পয়েন্ট ছিল যে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়, মানে কখনো বিক্রয় মূল্যের উপর হিসাব করা যায় না। গত ক্লাসটা যারা করছেন তারা কি এই ভুলটা করবেন যে 6,000
এর 20%। এই লেখাটা যারা লিখবেন তারা আসলে গত ক্লাসটা করেন নাই, সিরিয়াসলি বলতেছি। তো বিষয় হচ্ছে যে 6000 এর 20%, এইটা লেখা যাবে না। এই জিনিসটা নিয়ে গত ক্লাসে 1 ঘন্টা ধরে বকবক করছি, 1 ঘন্টা ধরে বোঝাইছি গত ক্লাসটাতে, দেখে নিবেন যে 6000 টাকাটা এই জন্য লেখা যাবে না, কারণ এইটা হচ্ছে এসপি, সেলিং প্রাইসের উপর, এর মানে সেলিং প্রাইসের উপর হিসাব হচ্ছে, এইটা হয় না। কি হয়, এইটা যদি কস্ট প্রাইস হতো তাহলে হিসাব হয়। তাহলে আগের অঙ্কগুলোতে কেন হয়েছিল, আগের অঙ্কগুলোতে 5000টা ছিল ক্রয় মূল্য। এই কথাগুলো এত গুরুত্ব সহকারে বলতেছি কারণ সামনে অনেক অঙ্ক পাবেন, এই জিনিসটাই বারবার আসবে, উল্টাপাল্টা করা যাবে না। তাহলে এখানে 6000 এর 20% বলাই যাবে না, 20% বলবো না 120% বলবো, এগুলো পরের হিসাব। এইটা পয়েন্ট তো আলাদা, এটা পয়েন্ট হচ্ছে লাভ, এটা হচ্ছে বিক্রয় মূল্য বাইর করতে বললে। কিন্তু এখানে তো 6000 ঝামেলা, 6000টা ক্রয় মূল্য না, এই জন্য 6000 এর বলা যাবে না। তাহলে কি সমস্যা, তাহলে আমরা একটু চিত্র আকারে বোঝার চেষ্টা করি যাতে উল্টাপাল্টা না লাগে। আমরা জানি যে এরকম একটা বৃত্ত, এটা হচ্ছে ক্রয় মূল্য 100%। এটা যেহেতু 20% লাভের কথা বলছে, তাহলে এক্সট্রা 100 এর পাশে 20%, তাহলে টোটাল হচ্ছে কত, 120%। এই 120%টা কি, 120%টা হচ্ছে, এইটা হচ্ছে ক্রয় মূল্য আর এইটা হচ্ছে লাভ, আর এই ক্রয় মূল্য আর লাভ যোগ করলে হচ্ছে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য। ঠিক আছে, ওকে। তো এখন আসি যে এই ক্রয় মূল্য, লাভ আর 100% 20% হলে বিক্রয় মূল্য। এখন আমি যদি এইখানে বলি 5000, তখন আপনি 5000 এর সাথে এই 20% মানে 1000 যোগ করে এই দুইটা মিলে এটা হয়ে যাচ্ছে 6000। আর এই প্রশ্নটাতে এই 5000 দেওয়া নাই, 1000 দেওয়া নাই, এই 6000 দেওয়া আছে। তাহলে এখন বলেন তো এই 6000টা কি, 6000 হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এটা পার্সেন্টেজে কত, তাহলে এই 6000টা হচ্ছে 120% এর মান। তাহলে এইবার লিখতে হবে 120% ইকুয়াল টু 6000। তাহলে আগের অঙ্কের থাকে এটা কিন্তু একেবারে পুরাই উল্টা জিনিস। কেন এমন হচ্ছে, কখন হচ্ছে, যখন ক্রয় মূল্যটা দেওয়া নাই, যখন বলা হচ্ছে লাভ 20%, যখন বলা হচ্ছে 6000 টাকা বিক্রয় মূল্য, তার মানে এখানে লাভ, ক্রয়ের 100% আছে আর লাভের 20% আছে, তার মানে এর মধ্যে 120% আছে। এখন আপনারা যদি কেউ 6000 এর আবার 120% বাইর করতে যান তাহলে তো হবে না, কারণ 6000 এর পরে তো লাভ হয় নাই, লাভ টাভ সব যোগ করে 6000, 6000 এর মধ্যে সব আছে। তাহলে এইটা হচ্ছে 120% এর ভ্যালু। কারণ 1% এর ভ্যালু কত আর 100% এর ভ্যালু কত। আচ্ছা, এখন আসি 100% আনবো না 20% আনবো, এটা নির্ভর করবে চাইছে কি, চাইছে যে কত টাকা লাভ হলো। দেখেন মোট কত টাকা লাভ হলো, এই দেখেন খুব ইম্পর্টেন্ট বিষয়। এইখানে 100% মান বাইর করলে সময় নষ্ট হবে, কারণ ক্রয় মূল্য বাইর হবে। আমরা তো ক্রয় মূল্য বাইর করতে বলে নাই, কি বাইর করতে বলছে, লাভ। লাভ কত, লাভ হচ্ছে 20%, তাহলে 20% এর ভ্যালু কত, তাহলে 120% এর থেকে 6000 হচ্ছে 5 গুণ 50 গুণ, তাহলে 20% 50 গুণ হবে 1000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 1000। একটা দ্রব্য 420 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি। দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নে এবার আমরা যেটা করছি বেসিক ম্যাথে ক্রিয়েটিভ বিষয় নিয়ে আসছি, ঠিক আছে, যে নতুন নতুন জিনিস শিখতে পাবো। তো এখানে যেটা বলছে 15% লাভে বিক্রয় করা হলো, হ্যাঁ, আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি। এই যে বিক্রয় মূল্যটা বেশি, যেহেতু লাভ করছে অবশ্যই বেশি হবে, ক্রয় মূল্য থেকে কত, এই কত বেশি, তাহলে এই লাভটা যত ততটাই বেশি না। বিষয়টা এরকম খেয়াল করেন তো, 100 টাকা একটা জিনিস কিনে যদি আপনি 120 টাকা বিক্রি করেন তাহলে 20 টাকা লাভ না, তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য ডিফারেন্স কত, এই 20 টাকা। 500 টাকায় কিনে যদি 600 টাকা বিক্রি করেন তাহলে 100 টাকা লাভ, 100 টাকার ডিফারেন্স। তাহলে ডিফারেন্স যেটা লাভ ওইটা, ঠিক আছে, যদি বিক্রয় মূল্যটা বড় হয়। তাহলে 420, এখন আসে 420 টাকা কি ক্রয় করে, তাহলে যখন ক্রয় বলবে তখন আপনি এর বলতে পারবেন, এই কথাটা মনে রাখেন। 420 এর 15% লাভ বাদ যদি করি, তাহলে 420 এর 10% হচ্ছে 42 টাকা আর 5% হচ্ছে 21 টাকা, 42 আর 21 63। এইভাবে চিন্তা করা কি শিখছেন শতকরা ক্লাসে, নাকি এইভাবে শিখছেন যে 420 গুণন 15 ডিভাইডেড 100, 0 0 কাটা 3 5 15, 5 দুগুণা 10, 21 দুগুণা 42, 3 21 63। এইভাবে আশা করি সবাই পারেন। কিন্তু আমরা শতকরা ক্লাসে যে স্টাইলটা শিখছি, এই স্টাইলে কিন্তু এইভাবে মুখে মুখে করার কথা। এইভাবে চিন্তা করলে হবে কি, আপনার লিখতে হবে না, মুখে মুখে হয়ে যাবে। 420 এর 10% 42 আর 5% 21, 42 আর 21 মিলে 63। যাই হোক, এই 63 টাকাটা হচ্ছে লাভ। আর লাভ মানে যা, এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যতা। তো মাঝে মাঝে এরকম আনইউজুয়াল প্রশ্ন আসবে, জিনিস সোজা,
বাট আপনি ভাষাটা ধরতে পারতেছেন না। তো এই জন্য আগে থেকে বিভিন্ন স্টাইলের প্রশ্ন সমাধান শিখতে হবে, যাতে কি হয়, যাতে হচ্ছে যে উল্টা পাল্টা না লাগে, পরীক্ষার হলে দম হারায় না ফেলেন। ঠিক আছে, তাহলে 30 নম্বর, হ্যাঁ, একটা দ্রব্য 1000 টাকা ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? আচ্ছা, এটা একটা স্টার হচ্ছে কি, এই দ্রব্যটির মূল্য 10% কম হলে, হ্যাঁ, তাহলে 1000 এর 15% লাভ, তার মানে 150 টাকা লাভ। 100-তে 15, এই শূন্যের কারণে একটা শূন্য বেশি। এখন আসি, অনেকে মনে করে যদি ক্রয় মূল্য 10% কম, ওই 10% কার কষ্ট 10%, এই যে ক্রয় মূল্য এটা 10% কম মানে হচ্ছে 100 টাকা কম। এখন খেয়াল করেন, এই 100 টাকা কমে কিনলে অনেকে ভাবে তখন তো 900 হবে, 900 এর 15% মনে হবে না, এটা ভুল আইডিয়া। লজিকটা এরকম আসেন, ধরেন সাপোজ আপনি একটা গরু কিনছেন, কেনার সময় আপনার মনে হলো যে 5000 টাকা বেশি হয়ে গেল কেনাটা। সিরিয়াসলি খেয়াল করেন, মানে 1 লাখ টাকায় গরু কেনার কথা ছিল, 1 লাখ টাকা আপনি নিয়ে গেছেন, একটা গরু 1 লাখ টাকায় পাওয়ার কথা, কিন্তু যে কোনো কারণে 1,05,000 টাকা দিয়ে কিনতে হয়েছে, মনে হচ্ছে না 5000 টাকা লস হয়েছে। এখন আপনি ওই গরুটা কিছুদিন পোষার পরে বিক্রি করলেন, সাপোজ ধরেন, বা হাত বদল করলেন 1,10,000 টাকায়। তো এখন আপনার তো লাভ হলো 5000 টাকা, তাই না? এখন আপনি বলতেছেন যদি কেনার সময় 5000 টাকা কমে কিনতে পারতাম। এই বিষয়টা কিন্তু পুরো সিনারিটা এরকম কিন্তু প্রচুর জিনিসে হয়। তাহলে কেনার সময় 5000 টাকা কমে কিনলে যার কাছে আপনি বিক্রি করতেছেন ওকে বলতেন যে ভাই আমি 5000 টাকা কমে কিনছি, তুমি আরো কম লাভ দাও না, ওকে কাছে তো বিক্রি করে ফেলছেন তো 1,10,000 টাকায়। তাহলে ওই 5000 টাকা কমে কিনলে ওই 5000 টাকাটা আপনার লাভ হইতো। তাহলে এই যে কমে কেনার জন্য 5000 টাকা লাভ আর নর্মালি 5000 টাকা লাভ মিলে টোটাল লাভ হইতো আপনার 10,000 টাকা। এবং এইরকম প্র্যাকটিক্যাল সিনারি যারাই আপনারা লেনদেন করেন দেখবেন যে এই কলমটা আমি 50 টাকা বিক্রি করে 10 টাকা লাভ হলো, কিন্তু আমি 2 টাকা কমে কিনতাম, তখন কি আর কমে বিক্রি করতাম? বিষয়টা না, বিষয়টা যেহেতু আমি বিল বিক্রি করে ফেলছি অলরেডি, এই জন্য আমার 50 টাকা বিক্রয় মূল্য ধরতে হবে, 2 টাকা কমে কিনলে ওই 2 টাকাটাও লাভ, তার মানে তখন 12 টাকা লাভ হইতো। তো এইরকম যে এখানে এই 150 টাকা তো আগের লাভ আছেই, 100 টাকা কমে কিনলে 100 টাকা লাভ হইতো, তাহলে মোটে লাভ হইতো 250 টাকা। এখানে কিন্তু এইরকম 900 এর হিসাবটা মাথায় আসতে পারে, এটা চিন্তা করা যাবে না, কারণ বিক্রি করার পরে লাভের টাকা হিসাব করার সময় ভাবতেছে যে যদি কমে কিনতাম, আসলে সে কমে কিনে নাই, ঠিক আছে, বেশি দামে কিনছে, বেশি দামে বিক্রি করে লাভ করে ফেলছে, বাট কমে কিনলে আরো বেশি লাভ হইতো, সেই লাভটা নর্মাল লাভের সাথে যোগ হয়ে টোটাল লাভ হইতো কত? 30 নম্বর লাভ হচ্ছে ঘ। তো এই 30 নম্বরটা কি ক্লিয়ার? কনসেপচুয়াল বিষয় দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি সবসময় কিন্তু আগে থেকে জানি বা বুঝি যে আপনার এই জায়গায় মিস্টেক হইতে পারে। এই 900 এর কথা চিন্তা করে অনেকেই কিন্তু এই প্রশ্নটার উত্তরে কনফিউশন হয়ে ভুল উত্তর দেয়। তো আমি কিন্তু আগে থেকে বলতেছি, কারণ এই প্রশ্নটা আমি অলরেডি এই পর্যন্ত কয়েক শত ব্যাচে পড়াইছি, শত জনকে না, শত ব্যাচে, প্রাইভেট ব্যাচে, এমনও ব্যাচ আছে যেখানে 5,000 10,000 করে স্টুডেন্ট আছে। তো এই জন্য কথাগুলো গুরুত্ব দিবেন, ঠিক আছে, অভিজ্ঞতা একটা বিশাল ইস্যু, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট আসি। 31 নম্বর বলছে যে এক ঝুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো, এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো? দেখেন আগের অঙ্কটা কিন্তু, আগের অঙ্কটা কত সালে? 19 সালে, হ্যাঁ। এই অঙ্কটা দেখেন, এই যে পরের অঙ্কটা 23 সালে, আবার 24 সালে এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে। আমি 31 নম্বর অঙ্কটা আপনারা করতে পারবেন না? একটু করেন তো দেখি। হ্যাঁ, ইয়াসিন আপন একটা কথা বলছেন, স্যার তাহলে 1000 এর ডাইরেক্ট 25% বের করলে হবে? হবে, অবশ্যই হবে, কিন্তু অনেকে কনফিডেন্স পাবে না, ঠিক আছে। দেখেন এখানে এই যে দেখেন 15% আছে আগের অঙ্কটাতে, 30 নম্বর 15%টা হচ্ছে 1000 এর উপর, কারণ 1000 এর উপর লাভ হয়, আর 10% কমটা হচ্ছে 1000 এর উপর। তাহলে দেখেন তো 1000 এর 15% প্লাস 1000 এর 10%, যেহেতু এই 10% এই 15% দুইটাই 1000 এর উপর, তাহলে আপনি চাইলে কিন্তু ডাইরেক্ট হিসাব করতে পারেন 1000 এর 25%, আবার এটাও ডাইরেক্ট হিসাব করতে পারেন 25% মানে তো 4 ভাগের 1 ভাগ, তার মানে 250 টাকা। তার মানে এগুলো কোনো কিছু না লিখে 5 সেকেন্ড অ্যান্সার বলতে পারেন যে 1000 এর 15 আর 10 মিলে 25%, মানে 1000 এর 4 ভাগের 1 ভাগ, মানে 250 টাকা। তাহলে অঙ্ক কিন্তু এই বুঝের উপর শর্টকাট তৈরি হয়, এরকম না যে শর্টকাট মানে সূত্র মুখস্থ করতে হয়। যত বেশি বুঝবেন, যত বেশি ভেরিয়েশন জানবেন, তত দ্রুত অ্যান্সার হবে। তাহলে এই 31 নম্বর অঙ্কের অ্যান্সার কত? 10 সেকেন্ডে বলেন। কিভাবে আমরা দ্রুত বলা যাবে? সব থেকে 400 এর 10% মানে 40। 400 এর 10% কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, ঠিক আছে, এটার জন্য মানে চিন্তা করা দরকার, তাই না? এই চিন্তাগুলো তো আপনার মাথায় আগে থেকে গুছানো থাকতে হবে। যখন গুছানো থাকবে
তখন আপনি কিন্তু ডাইরেক্ট বলতে পারবেন। আর গুছানো না থাকলে আপনার কিন্তু কনফিউশন তৈরি হবে, মনে হবে আর একটু বেশি লিখি। তাহলে এই যে সময় বেশি লাগে কখন, যখন আপনি কম জানেন তখন আপনি প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে লিখতে যান, তখনই আপনার সময় বেশি লাগে। তাহলে 32 নম্বর অ্যান্সার কত? একটা দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? দেখেন এই অঙ্কটা কতগুলো পরীক্ষা আসছে। তাহলে 500 এর 20% মানে 100। ঠিক আছে, স্কিপ করলাম। 33 নম্বর, এটা আরেকটা ভেরিয়েশন। হ্যাঁ, একটা কোম্পানি, এটা সবাই খুব ভালো পারতেছেন। ওকে, নাইস। 33 নম্বর কি হচ্ছে? একটা কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রি হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে? এই অঙ্কটার টার্নিং পয়েন্ট হচ্ছে এই অতিরিক্ত বিক্রয়ের উপর। এই অতিরিক্ত বিক্রয় মানে কার অতিরিক্ত বিক্রয়, এই ভাষাটা বুঝলে এই অঙ্কটা কয়েক সেকেন্ডে পারা যাবে। তাহলে এখানে বলছে একটা কোম্পানি দিনে প্রথম 1000 টাকা মানে সকালে মনে করেন, ঠিক আছে, যে কোনো পণ্য দেখবেন আপনারা যখন প্রথমের দিকে বিক্রি করে তখন কিন্তু দাম বেশি বেশি নেয়, আর শেষের দিকে তখন দেখা যায় যে বাসে পড়ে গেছে অথবা ধরেন আছে অলরেডি লাভ হয়ে গেছে, এখন আসল দামে ছেড়ে দিলেও সমস্যা নাই, ঠিক আছে, তখন কিন্তু দাম কম লাভ করে। তো বিষয়টা এরকম যে 1000 টাকা যখন বিক্রি করতেছে 1000 টাকার পণ্য, তখন 5% লাভ করতেছে, তার মানে 1000 এর 5% মানে হচ্ছে 50 টাকা লাভ। এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রয়, অতিরিক্ত বিক্রয় মানে কথাটাকে আরো সহজ বানা নিতে পারি আমরা, 1000 টাকার পরের বিক্রয়ের উপর 4% লাভ করে। তাহলে 1000 টাকার পরের উপর মনে করেন পরে 1000 টাকা অথবা পরে 2000 টাকা আবার বিক্রি করলো, তখন কি হবে? তখন 4% লাভ করবে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রি করলো, এই যে 6000 টাকার জিনিস বিক্রি করলো, তাহলে 6000 টাকা যদি একদিনে বিক্রি করে তার মধ্যে তো প্রথমে 1000 টাকার হিসাবে এরকম 5% 50 টাকা, তাহলে আর থাকলো 5000 টাকা। এই 5000 টাকা কোথা থেকে আসলো এটা বুঝতে হবে। 6000 থেকে 1000 বাদ দিলে 5000, এই 5000 এর উপর লাভ হচ্ছে কত পার্সেন্ট? 4%। তাহলে 5000 এর 4% লাভ হলে লাভ হচ্ছে 40 টাকা। তাহলে মোট কত টাকা লাভ হলো কোম্পানির সর্বমোট? সরি, 5000 4% 40 না, সরি, এটা 5000 এর 4%, তাহলে 1000 এর 4% 40 টাকা, 5000 4% হচ্ছে 200 টাকা। ঠিক আছে, দুটা শূন্য বাদ দিলে 4 আর 50 গুণ করলে 200 টাকা। তাহলে মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 200 আর 50 মিলে 250 টাকা। তাহলে 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 250 টাকা। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই যে ভাষার ভেরিয়েশনটা বুঝতে হবে। ওকে, 3 নম্বর পদ্ধতি শেষ। 3 নম্বর পদ্ধতি আমরা কি কি শিখলাম বলেন? সবগুলো মিলে শিখলাম লাভ কয় টাকা, ক্ষতি কয় টাকা, মানে টাকার পরিমাণ বাড়ি করা শিখলাম। তার আগে শিখছিলাম কি? তার আগে শিখছিলাম লাভ ক্ষতির হার বাড়ি করা। আচ্ছা, এবার আসি আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করা। ক্রয় মূল্য বের করতে হলে 100% মান বের করতে হবে। এটা আমরা ওই মানে 17 অধ্যায়ে শিখছি কিন্তু, যে কোনো কিছুর মূল বের করা। আর লাভ ক্ষতির অঙ্কে ওই মূলটার নাম হচ্ছে 100%। তাহলে ক্রয় মূল্য যদি বাড়ি করতে বলে 100% বাড়ি করতে হবে। বিক্রয় মূল্য যদি বাড়ি করতে বলে তাহলে 10% লাভ হলে 110% মান বাড়ি করতে হবে, 10% ক্ষতি হলে 90% মান, 20% লাভ হলে 120% মান, 20% ক্ষতি হলে 180% মান। এই তো অঙ্কের সামারি কিন্তু চোখে চলে আসতে হবে। আর পরের অঙ্ক কি হয় খুব, আমরা আসলে সিস্টেমকে গুরুত্ব না দিয়ে যদি অঙ্ককে গুরুত্ব দেয় ইন্ডিভিজুয়াল, তাহলে আজীবন অঙ্ক শেষ হবে না। আমরা সিস্টেমটাকে আগে গুরুত্ব দিব। ঠিক আছে, তাহলে 4 ক বলছে বিক্রয় মূল্য বের করা। ঠিক আছে, আচ্ছা দেখি কি আছে অঙ্কে। 34 নম্বর বলছে একটা কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, তাহলে কি হচ্ছে 10 এর এই 120%। এইখানে কিন্তু এখন ডাইরেক্ট হিসাব হবে। এখন একটু আগে তো শিখাইলাম কেন 20% লিখতে হয় আর কখন 120% লিখতে হয়। 20% যদি আমরা লিখতে চাই কেউ, তাহলে 10 যোগ 10 এর 20%, এইভাবে হিসাব করতে হবে। 10 যোগ 2 সমান সমান 12। আর যদি 120% হিসাব করি তাহলে আর এইটা যোগ করা লাগবে না, ডাইরেক্ট হিসাবটা বাইরে হয়ে যাবে, কারণ ক্রয় মূল্য 100% আর লাভ 20% মিলে 120%। তাহলে 0 0 কাটা দিলে 12 টাকা, কারণ এই 0 দুটো কাটা গেল কেন? এই 100 দুটো শূন্যের জন্য। তাহলে 34 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 12 টাকা। ক্লিয়ার সবাই? ওকে, নাইস। আসে 35। ফারহান 300 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে 25% লোকসানে বিক্রয় করলো। ঘড়িটি সে কত দামে বিক্রয় করলো? কিছু ইন্টারেস্টিং পয়েন্ট ধরা দিই। ধরেন 300 এর 25% লোকসান মানে 25% বাদ, তাহলে থাকলো কত? 75। এখন আপনি যদি 300 এর 25% বাড়ি করেন তাহলে লস বাইর হবে। এখানে কিন্তু লস চাই না, এখানে চাইছে বিক্রয় মূল্য চাইছে। তাহলে এই অঙ্কটা দুই ভাবে করা যাবে, তবে কোন ভাবে করলে সহজ আমি আপনাদের পয়েন্ট একটু ধরাই দিয়ে আপনারা নিজে থেকে চিন্তা করবেন। কিন্তু অনেকেই আছে যে এই বিকল্প নিয়ম দেখতে চান না। ভাই, বিকল্প নিয়ম এই জন্য দেখতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এইভাবে করলে সহজ, কোনো কোনো ক্ষেত্রে আরেকভাবে করলে সহজ।
দুইটা জানা থাকলে মাথায় অতিরিক্ত লোড হবে না, কারণ ঘুরে ফিরে আপনাকে বিকল্প নিয়মটা অন্য কোনো অঙ্কে জানতেই হবে। এই জন্য একটাতে জানলে হবে কি, আপনি নিজের ডিফারেন্সটা দেখতে পাবেন। ধরেন 300 এর আমাদের হিসাবে আমরা এখানে 75% বাইর করবো, কারণ 25%টা বাইর করলে আমাদের কি বাইর হবে, আমাদের ক্ষতি বাইর হবে। তাহলে আমাদের তো 100% থেকে 25% ক্ষতি বাদ দিলে থাকে 75%। আমাদের এই বিক্রয় মূল্য 75%, তাহলে 75%-এর জন্য 0 0 কাটা 0 0 কাটা 3/75 কত হয়, এই জিনিসটা আমাদের মুখে কিন্তু আসতেছে না। এই জন্য আমাকে এই অঙ্কটা লিখতে বাধ্য হইতে হচ্ছে। তাহলে 3/75-এ 3 7 1 3 5 15 5 হাতে করে 1 3 7 21 আর 1 22 225 টাকা, এটা আনসার। মানে সেম জিনিসটা আমরা আরেকভাবে করতে পারতাম, সেটা কি 300 মাইনাস 300 এর 25%, তাহলে 300 মাইনাস 75, তাহলে 225। এখন মনে হচ্ছে যে এইটা তো একটু ঘোরাল হলো মাইনাস করা, কিন্তু এটা সহজ বেশি। কারণ কি, কারণ 3/25-এ 75 হয়, এইটা আপনি মুখে মুখে বলতে পারতেছেন, কিন্তু এইখানে 3/75-এ কত হয় মুখে মুখে বলতে পারতেছেন না। তাহলে সব সময় নিজের অনুকূলটা হিসাব করবেন, তাহলে সুবিধা হবে। আমি আরেকটু পেঁচাই দিব এই অঙ্কটা, মানে সেম অঙ্কটা আরেকটু চেঞ্জ করে দিব। তার আগে বলেন এইখানে পার্থক্য দূরে ধরতে পারছেন কিনা। এই ছোট ছোট অঙ্কে পার্থক্যগুলো যদি আপনি ধরতে পারেন, পরবর্তীতে আমরা যে বড় বড় অঙ্ক করবো না, তখনও দেখবেন সব সাইজ করে ফেলতে পারবেন। আমরা সবাই ডাইরেক্ট যদি কঠিন অঙ্ক দেখি কঠিন মনে করি, কিন্তু ওই সিঁড়ি পর্যন্ত তো আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে, তাই না? আচ্ছা, এই 34 নম্বর প্রশ্নে 35 নম্বর প্রশ্নের দুইটা সমাধানে বুঝছেন কি সবাই? দুইটা সমাধানে কোনটা সোজা কোনটা কঠিন? এখানে 300 থাকার কারণে দুইটাই সহজ দুইটাই কঠিন। এখন আসি আমি এই সেম জিনিসটাতে আমি জাস্ট 25% লোকসানের জায়গায় আপনাকে লাগাই দিলাম 4% লোকসান। এইবার আপনি বুঝতে পারবেন যে আপনার দুই ভাবে করার থেকে কোন ভাবে করলে সহজ। বুঝতেছেন পয়েন্টটা? এই যে যারা বিকল্প নিয়ম শিখতে চান না, তারা এই কথাটা গুরুত্ব দেন যে কেন আমরা বিকল্প নিয়ম শিখবো এবং শিখলে কি লাভ। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার একভাবে সুবিধা, কিছু কিছু ক্ষেত্রে ডিজিটের কারণে, ভাষার কারণে আরেকভাবে করা সুবিধা। ধরেন এই সেম অঙ্কটা আমি যদি এখানে 4% লস দিতাম, তাহলে অঙ্কটা কিভাবে হইতো? তাহলে এইভাবে যারা করতেন তাদের লিখতে হইতো 300 এর 96%, যেটা আমারও মুখে মুখে বলা সম্ভব না, আসলে লিখে কাটাকাটি করে বলতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 3 6 18 8 হাতে করে 1 3 9 7 হাজার 28, তার মানে 288। আর এইভাবে বললে, এইটার মতো করে করলে কিভাবে করতাম জানেন? 300 এর 4% মানে 12, 300 টাকা থেকে 12 টাকা ক্ষতি, 12 টাকা বাদ দিলে 288 টাকা। তখন আর লেখালেখি ছাড়াই এইভাবে মুখে মুখে করতে পারতাম। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এইভাবে সহজ বেশি, সেটা আমরা দেখবো। আচ্ছা, বাট পয়েন্টটা কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো এখানে 288 অ্যান্সার বাড়ি করাটা কিন্তু ইম্পর্টেন্ট না, আপনার মেইন পয়েন্টটা কিন্তু ফোকাস করেন। আমাদের অঙ্ক উত্তর বাড়ি করা, হাততালি পাওয়া, এটা ইস্যু না আমাদের। আমাদের ইস্যু হচ্ছে আমরা ভেতরের মানে সিস্টেমেটিক ডিফারেন্সটা এবং কনসেপ্টটা বুঝতে পারতেছে কিনা, এটা বলেন যে আসলে এইভাবে করার কারণে কি লাভ। এই ছোটখাটো জিও গুলোতে যারা মাথার ক্যাপচারিং পাওয়ার কম, ওরা আবার উল্টা পাল্টা করে ফেলে যে কেন কখন বিয়োগ হচ্ছে কখন যোগ হচ্ছে। ভাই কোনো কিছু এমনি এমনি হচ্ছে না, সবকিছু লজিক্যাল কারণে হচ্ছে। এই যে এখানে লোকসান না দিয়ে এখানে যে লাভ দিত, তাহলে আমরা এই 300 এর সঙ্গে 12 বিয়োগ না করে 12 যোগ করে 312 বলতাম। এইখানে তখন আবার এইখানে আবার 96% না বলে তখন এখানে 104% বলতাম। তার মানে আপনি যেটা ভাবতেছেন যে মনে মনে মন কলা খেয়ে আমরা অঙ্ক করতেছি, কি বিষয়টা এরকম না। কেন এরকম না? কারণ আপনাদের সেমিনারের প্রথম দিনে বলছিলাম যে 1 লাখ মানুষ একটা অঙ্ক করলে এই একটা অঙ্কের একটাই সঠিক অ্যান্সার আসবে। যদি দেখবেন যে 2-3টা আলাদা আলাদা অ্যান্সার আসে, তাহলে বুঝবেন যে অঙ্কে ভুল আছে, অথবা যারা করতেছে তাদের ভুল আছে, অথবা ভাষা বুঝতে পারেনি। তার মানে কি যে আপনি যেভাবেই করেন অঙ্কের অ্যান্সার তো সঠিক আসে, তাই না? আচ্ছা, তাহলে অবশ্যই আমরা যারা 1 লাখ মানুষ একসাথে অঙ্কটা করবো, তারা তো বানাই করবো না, মনে মনে মন কলা খেয়ে করে অঙ্ক করবো না, অঙ্কের ভাষা দেখে দেখে অঙ্ক করবো। তাহলে আপনি যদি কোথাও মনে করেন কঠিন লাগতেছে, তাহলে অঙ্কের ভিতরে খুঁজেন। কোথাও মনে করতেছেন উল্টাপাল্টা লাগতেছে, তো মনে করেন অঙ্কের ভাষাতে আপনার সাথে মিল নাই, ঠিক আছে? আপনি অঙ্কের ভাষাটা দেখবেন, তাহলে নিজে বুঝবেন যে আপনি চাইলে উল্টাপাল্টা করতে পারবেন। অঙ্ক আপনাকে লাইনে রাখবে, অঙ্ক আপনাকে লাইন ছাড়া হইতে দিবে না। 36 নম্বর অঙ্কটা দেখেন। 36 বলছে একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17.5% লাভ হবে? এইখানে এমন একটা সুপার ডুপার টেকনিক শিখবো। এখন অনেকে মনে করতে পারেন এত এত টেকনিক, কিন্তু দেখেন এটা
অপ্রাসঙ্গিক টেকনিক না। মানে এই টেকনিক গুলো আমরা যেটা টেকনিকের কথা বলতেছি এগুলা আগের টেকনিক গুলোর সাথে মানে যতগুলো ক্লাস করে আসতেছি সবগুলোর সাথে রিলেভেন্সি আছে। হয়তো একটু নতুন কথা, 2 সেকেন্ডের একটা কথা নতুন, বাকি সব কথা কিন্তু পুরাতন কথাই। এই জন্য আপনারা কখনো এইভাবে ভাববেন না যে এত এত টেকনিক, আসলে এত এত টেকনিক না, আপনার পরিচিত টেকনিক কিন্তু আপনি এইভাবে চিন্তাই করেন না। এই অঙ্কটাতে খুব সুন্দর একটা কথা, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে সচিরা বলছে একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটা ঘড়ি ক্রয় করেছে। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17.5% লাভ হবে? মানে এই অঙ্কটাতে আপনি খেয়াল করেন তো, এই পার্সেন্টেজটা ফ্র্যাকশনে দিয়ে আপনার কিরকম একটা পেইনে ফেলাই দিছে, তাই না? আচ্ছা, তাহলে আপনি যেভাবে এই অঙ্কটা করতে যান আপনার খবর খারাপ আছে। অথচ আমি আপনাকে এটা সেকেন্ডে করার টেকনিক দেখাই দিব, জাস্ট মনোযোগ দেন। সেটা হচ্ছে যে নর্মালি যদি আমরা এই অঙ্কটা আগের যে 2 টেকনিক শিখলাম ওই 2 টেকনিকে করি, তাহলে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার এত% লাভ হবে। তাহলে 1200 এর 117 সমস্ত 2 এর 1%, 117 সমস্ত 2 কেন হলো? কারণ 100% এর সাথে লাভটা যোগ হলো। তাহলে 117 দুগুণা কত? 234 আর 235, তার মানে 1200 গুণন 235/2 পার্সেন্টেজের কারণে 1/100। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 2 দিয়ে 12 কাটলে 6। এই দেখেন 117 ডাবল 235 হলো, এটা কিন্তু মাথা রাখতে হবে। 5 6 30 এর শূন্য হাতে করে 3, 3 6 18 আর 3 21 এর 1 হাতে করে 2, 6 দুগুণা 12 আর 2 মিলে হচ্ছে 14, তার মানে 1410 টাকা এই প্রশ্নের অ্যান্সার আছে। এই যে ঘতে আছে। অনেক কঠিন বিষয়টা এরকম না, কিন্তু একটু মোটামুটি কঠিন আছে। হ্যাঁ, এখন আসি, যদি আমরা এইভাবে না করে আগের স্টাইলে করতাম তাহলে কি হতো? 1200 প্লাস আরেকটা স্টাইল 1200 এর 17.5%, ঠিক আছে। তাহলে যেটা হইতো ওই 1200 যোগ 1200 এর 17 দুনা 34 আর 35/2 গুণন 1/100। এই সরি, এটা তো এখানে আছে, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 2 দিয়ে এটাকে কাটলে 6, 6 35 হচ্ছে কত? 35 এর ডাবল 70, 210। তাহলে 1200 থেকে যাবে যোগ 210 সমান সমান 1410। এখন আসি, এই দুইটা ক্যালকুলেশন করতে গেলে আপনার কিন্তু মোটামুটি 1 মিনিট সময়ের মতো লেগে যাবে, ডিজিট লেখালেখি কাটাকাটি অঙ্ক পরে রিডিং পড়া। অথচ আমরা যদি এই অঙ্কটা 20 সেকেন্ডে সমাধান করতে পারি, অনেক মজা না? এবং কোনো খাতা কলম টাচে করবো না। এখন বলতে পারেন কিভাবে? এইভাবে যে এইটা আমরা সুদ কষার অঙ্কের স্টাইলে সমাধান করব। এবং এখন যে টেকনিকটা শিখবো, আপনারা যদি এটা সিরিয়াসলি মনে রাখতে পারেন, আপনারা অনেকগুলো অঙ্কে, বিশেষ করে সুদ কষার অনেক অঙ্কে মানে ছেলে খেলার মতো খেলতে থাকবেন, ঠিক আছে? কিরকম সেটা দেখবো। বাট এই পর্যন্ত কি ক্লিয়ার? মানে সমাধানটা তো বোঝা যাচ্ছে, আগের সাথে মিল আছে, জাস্ট সমস্যাটা হচ্ছে 17.5% একটা বেখাপ্পা সংখ্যা। এরকম আরো অনেক সময় 33 সমস্ত 3 এর 1%, 32 সমস্ত 66 সমস্ত 6 2%, এরকম উল্টাপাল্টা পার্সেন্টেজ ফ্রাকশন দেয়, আমাদের মাথা গরম হয়ে যায়। ওকে, সাইজ করবো। এখন সাইজটা কিভাবে করবো দেখেন, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন। আচ্ছা বলেন তো, 200 টাকার, আচ্ছা 100 টাকার যদি 15% হয় তাহলে 15 টাকা, তাই না? তাহলে 200 টাকায় কত টাকা? 200 এর 15 এর ডাবল হচ্ছে 30। তাহলে 200-তে 100-তে 15% মানে 15 টাকা, 200-তে 15% মানে হচ্ছে 30 টাকা। এইখানে যদি কখনো এইরকম হয়, খেয়াল করেন যে 1200 এর 5% এর মান হচ্ছে 10%, সোজা পার্সেন্ট একটা দিই, তাহলে মিলাবো। 1200 এর 10% মানে কত? 120 টাকা। সিরিয়াসলি খেয়াল করেন, এইখানে পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100, তার মানে উপরে যে শূন্য দুটো আছে দুটা কেটে দিয়ে বাকি এটা লাগে। এখন আমি যদি এই 1200-কে অর্ধেক করি মানে 600 বানাই, আবার এই 120টা ঠিক রাখতে চাই, তাহলে এইখানে আমার পার্সেন্টেজটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। তাহলে 20% লিখতে হবে। 1200 এর যেটা 10% সেটা 600 এর 20%, তার মানে 120 টাকা। আবার দেখেন কাটাকাটি করে 120 টাকা থাকে। আবার 600 এর যেটা 20% যদি আমি 300 বানাই দিই, তাহলে আমাকে 120 যদি আনতে হয় তাহলে আমাকে এইখানে 20%টাকে 40% বানাইতে। তার মানে সুদ কষার অঙ্কে চিন্তা করেন, 1200 টাকা যদি আপনি বিনিয়োগ করে 120 টাকা লাভ পাইতে চান, আপনাকে ইন্টারেস্টের রেটটা 10% হইতে হবে। আর একজন যদি 600 টাকা বিনিয়োগ করে 120 টাকা লাভ পাইতে চায়, তাহলে ইন্টারেস্টের রেটটা ডাবল হইতে হবে, কারণ তার বিনিয়োগটা অর্ধেক হয়ে গেল। আবার যদি একজন এই 300 টাকা বিনিয়োগ করে 120 টাকা পাইতে চায়,
তাহলে তার বিনিয়োগটা 40% হয়ে যেতে হবে লাভের হার। এখন আসি এই পয়েন্টটা কিভাবে এখানে কাজে লাগাবো। দেখেন 1200 এর 17.5% মানে যা 600 এর 35% মানে তা, 600 এর 35% মানে যা 300 এর 70% মানে, 300 এর 70% মানে যা 210 মানে তা। 210 যদি 1210 সঙ্গে লাভ করে 1200 সঙ্গে যোগ করে দেয় 1440 হবে। এইগুলা সবগুলাই সমান, সমান কত? সমান 210। এই পয়েন্টটা ধরতে পারছেন কিনা বলেন। আইডিয়াটা ধরতে পারছেন যে আপনি যখন পার্সেন্টেজের সাথে পারতেছেন না তখন আপনি টাকাটাকে অর্ধেক করে দিয়ে পার্সেন্টেজটাকে ডাবল করে নিতে পারেন, অ্যান্সার একই আসে। খুবই ইন্টারেস্টিং কিন্তু পয়েন্টটা। বলেন ক্লিয়ার কি? আইডিয়াটা ধরতে পারছেন। 1200 এর 17.5% মান যাই হোক, জানি না আমি কত হবে, কিন্তু 600 এর 35% মান সেম হবে। কেন? কারণ 1200 আর 17.5 গুণ করলে যা হয় 600 আর 35 গুণ করলে তাই হয়, আর 300 আর 70 গুণ করলেও তাই হয়। মানে এইভাবে করে লাভ কি? এইভাবে করলে দশমিকটা আর ফ্র্যাকশনটা নিয়ে আপনাকে কাজ করা লাগবে না। এরকম অঙ্ক সুদ কষাতে অনেক আসবে, কাজে লাগবে। এবং এটা কিন্তু বিনিয়োগ যদি বাড়াই তাহলে পার্সেন্টেজ কমে যাবে। হ্যাঁ অবশ্যই কমে যাবে। এই যে 1200কে যদি 2400 বানাইতাম তাহলে 17.5টাও আবার অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের এখানে আসলে কমানোর দিকে করলে পার্সেন্টেজটা ফ্র্যাকশনটা থেকে অ্যাভয়েড করতে পারবো। খুবই ইন্টারেস্টিং এবং আপনি মুখে মুখে করতে পারবেন। এবং একটা দুটো অঙ্ক না, আমি আর আপনাদের এখনই 2-1টা অঙ্ক বানাই দিতেছি। ধরেন যে আপনার 1500 সংখ্যা সহজ সংখ্যা দিয়ে, হ্যাঁ ধরেন 1600 টাকা, হ্যাঁ 1600 এর 12.5%। এটা ধরেন লাভ হলে কত টাকা লাভ হবে বা বিক্রয় মূল্য কত হবে, লাভ কত বাই করে। তাহলে 1600 এর 12.5% আপনার লিখতে ঝামেলা হচ্ছে না। আবার বইয়ে তো এইভাবে দেয় না, নর্মালি ফ্র্যাকশন আকারে লেখে। তাহলে 12.5% লিখতে আপনার ঝামেলা হচ্ছে। তাহলে 1600 এর 12.5% মানে যা 800 এর 25% মানে, 800 এর 25% মানে যা 400 এর 50% মানে যা। এবং এই কাজগুলো তো আপনার লিখতে হবে না, আমি আপনাকে দেখানোর জন্য লিখতেছি। আপনি যখন বুঝে যাবেন বিষয়টা আপনি তো এগুলো মুখে মুখে খেলবেন। তাহলে 400 এর 50% মানে অর্ধেক, তার মানে 200। তাহলে এই 1600 এর 12.5% মানে 200। আর এমনি তো 12.5% মানে 8/1 এটা তো আমার মুখস্থ আছে, এখান থেকেও 200 বলা যায়। বাট সিস্টেমটা এরকম। বোঝা গেছে কিনা বলেন? হ্যাঁ অর্ধেক কমানো অর্ধেক মানে বুঝছি স্যার, বাট এইভাবে করতে গেলে প্রো হতে হবে। প্রো বলতে অনেক বেশি জটিল জিনিসটা না, এখন জাস্ট প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি আইডিয়াটা ধরাই দিলাম। অনেকে আপনাদের মধ্যে আছেন যে সারা জীবনে এইভাবে কখনো চিন্তাই করেন নাই, ঠিক আছে, তো তাদেরকে এই চিন্তাটা ধরাই দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মুখোমুখি কিভাবে করলাম? তাহলে 1200 এর 17.5%, 600 এর 35%, 300 এর 70%, 300 এর 70% মানে শতকরাতে যে শিখছি শূন্যগুলো বাদ দিয়ে গুণ। তাহলে 30 আর 7 গুণ গুলো 210 টাকা লাভ। 210 টাকা লাভ হলে 1200 আর 210 মিলে 1410 টাকা। ঠিক আছে, ওকে। হ্যাঁ এমডি হোসেন বাবু যেভাবে করছেন ওইভাবে হবে। 1000 এর 17.5% আর হচ্ছে পরবর্তীতে 200 এর 17.5% ওইভাবে হবে, সমস্যা নেই। আর এটা কিন্তু ব্যাপারটা দেখেন, আমি যতগুলো টেকনিকের বিষয়ে বলি এই অঙ্কটা আমি করার সময় আমি বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করছি, তারপরে দেখতেছি যে এই আইডিয়াটা দিয়ে আরো অনেকগুলো অঙ্ক করা যায়, তাহলে এই আইডিয়াটা শেখানো যায়। আমি যতগুলো অধ্যায় দেখবেন বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করি, এরকম না যে একটা আইডিয়া দিয়ে একটা অঙ্ক হয়। আমি যে কোনো আইডিয়া শেখালে খেয়াল রাখবেন যে এই আইডিয়াটা দিয়ে আরো অনেকগুলো অঙ্ক হবে। এই কারণে আইডিয়াটা আপনাদের ভিতরে ইনপুট দিতেছি। এই জন্য কখনো আমাদের শেখার টেকনিককে অবমূল্যায়ন করবেন না, কারণ আপনার এটা একটা দুটো অঙ্কের জন্য আমরা একটা দুটো টেকনিক শেখাই না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, কনফিডেন্স রাখবেন। 37, এক ব্যক্তি 400 টাকা একটি ঘড়ি ক্রয় করলো এবং ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করলো। ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো মানে কি? তাহলে 400 20% 80, বিক্রয় মূল্য 480 টাকা। এটা সিম্পল। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। একজন যদি 20% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হতে হবে? 38 নম্বরের অ্যান্সার বলেন। এরকম একটা অঙ্ক করছি। এটা সেই লেভেলের ছিল স্যার। এবং আপনারা তো, আমি তো অলরেডি আপনাদের টাচ দিয়ে দিছি যে ওই টেকনিকটা আমরা পরবর্তীতে সুদ কষাতে ব্যাপক হারে কাজে লাগাবো, অনেক বড় বড় অঙ্ক সাইজ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে একটা দ্রব্য, আচ্ছা আপনারা কি এনজয় করতেছেন? অঙ্ক কিন্তু খুব বেশি করা হয়নি, এখন অনেক কাজ আছে, এখন অঙ্ক করবো। এটা সোজা অঙ্ক। বিক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। এই পার্থক্য মানে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য যদি লাভ হয় তাহলে ওই লাভটার পার্সেন্টেজ। এখন যদি 20% হারে লাভ করে, 20% হারে লাভ করে মানে কি 20% এর ভ্যালু 120। এই পয়েন্টটা ধরার জন্য যে আইডিয়া দরকার সেটা আমরা কিন্তু অলরেডি শিখছি। কোথায় শিখছি মনে আছে আপনাদের? ওই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে ওইখানে শিখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 20% মানে 120, 1% মানে এত, আর এইখানে 100% মান বাইর করবো নাকি 120% মান বাইর করবো? বলেন, আপনারা বলেন। 38 নম্বর প্রশ্নের অ্যান্সার কত? দ্রুত বলেন। স্যার এইটার একটা রিলস দিয়েন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আরমান আলী বলছেন স্যার আজকে আমার প্রথম ক্লাস, তারপরে অসম্ভব ভালো ছিল। এডিটর সাহেব এই আগের প্রশ্নটার একটা রিলস বানায় ফেলতে হবে। 17.5% হলো অঙ্কটার, 36 নম্বরে। এই যে 120% মানে, এই তো সবাই ভাষাটা বুঝতে পারতেছেন, কারণ এখানে তো চাইছে বিক্রয় মূল্য, তাহলে আমি তো 20% লাভ সহ যুক্ত করবো। তাহলে 20% মানে 120, 6 গুণ বেশি, তাহলে 120% মানে 6 গুণ মানে 720। এই যে আমি যে 6 গুণ বলি, এই বিষয়টা কি সবাই ধরতে পারেন নাকি কাটাকাটি করতে মজা লাগে? এইভাবে চিন্তা করলে কাটাকাটিও করা লাগবে না, ঠিক আছে? এটা আমরা ঐকিক নিয়মে শিখছিলাম, কিন্তু মনে আছে আপনাদের যারা শুরু থেকে ক্লাস করতেছেন? হ্যাঁ, ক্রয় মূল্য বের করা। দেখেন তো আমরা এতক্ষণ ধরে যতগুলো অঙ্ক করলাম খালি বিক্রয় মূল্য বার করলাম, বিক্রয় মূল্য বার করলাম। এখন আছে আমরা ক্রয় মূল্য বার করবো। এই যে এক জাতীয় অঙ্কগুলো এত সুন্দর করে গাছনি করে দিতেছি, বাংলাদেশে কয় জায়গায় এত সুন্দর করে গাছনি করে অঙ্ক দেয়? আমরা একটু কম্পেয়ার করি তো। খালি অঙ্কের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনলে তো হবে না, প্রত্যেকটা জিনিসের পারফেকশনটা দেখবেন আমাদের। 39 নম্বরে কি বলতেছে? 100% ক্রয় মূল্য বাড়ি করা মানে 100% বাড়ি করতে হবে। তাহলে একটা পুতুল 25% লাভে 375 টাকায় বিক্রি করা হলো, পুতুলটির ক্রয় মূল্য কত ছিল? খুবই ইম্পর্টেন্ট বিষয়। এইখানে কি কি মিস্টেক হইতে পারে? 375 এর 25% যারা বলবেন তারা কিন্তু শুরুতেই ভুল করবেন। গত ক্লাসটা 1 ঘন্টা ধরে শুধু এটাই বোঝাইছি, 375 এর বলা যাবে না। এখন ছোট ছোট অঙ্কে এত সুন্দর করে বলতেছি, পরে বড় বড় অঙ্কে কিন্তু এই বিষয়গুলো বারবার আপনার কনফিউজ করে দিবে। এক্স ওয়াই জেড দিয়ে সমীকরণ যখন সাজাবেন তখনও উল্টাপাল্টা লাগবে, ওটা উল্টাপাল্টা যেন না লাগে এই জন্য এত ঝাড়ি মারতেছি শুরুতেই। তাহলে 375 এর বলা যাবে না, কারণ এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য না। ক্রয় মূল্য যদি হইতো তাহলে বলা যাইতো। তাহলে কি বলতে হবে? তাহলে 25% লাভ মানে 125% ইকুয়াল টু 375। অথবা এখানে আর একটা পয়েন্ট ধরা যায় যে ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স। প্রশ্ন মতে মানে সবগুলো একই স্টার আর কি, এক্স এর 125% সমান সমান 375, আর এক্স সমান সমান 375। দেখেন 125% মানে তো উপরে 125 নিচে 100, তাই না? এইটা যখন ওই পাশে যাবে তখন উপরে 100 নিচে 125 হয়ে যাবে। কাটাকাটি করলে হচ্ছে কত? 3 আর 100 গুণ করলে, সরি 3 আর 100 গুণ করলে হচ্ছে 300, ঠিক আছে? কাটাকাটি না 300, তাহলে 300 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ক। এই জিনিসটা একই 125% ইকুয়াল টু 375 হলে ক্রয় মূল্য চাইছে না? ক্রয় মূল্য মানে কি 100%, 100% এর ভ্যালু হবে এই যে 125 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ। এই কাজটাই হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে কাটালে 3 আর 100 গুণ করলে 300। তাহলে এইভাবেও লেখা যায়, এক্স ধরেও লেখা যায়। এটাই রিটেন, এটাই এমসিকিউ, এবং বুঝে গেলে মুখে মুখে করা যাবে। আচ্ছা, এখন আসি, আপনারা যদি কেউ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো ওয়েবসাইট দেখেন অথবা আগারওয়ালের বই দেখেন, ওইখানে ডাইরেক্ট এইভাবে লেখা আছে, এইভাবে ক্যালকুলেশন সব করা থাকে। যত লাভ ক্ষতির অধ্যায় দেখবেন, এখন অনেকে বুঝে না যে 125 কোথায় পাইলো, নিচে কেন হলো, উপরে কেন হলো, উল্টাপাল্টা লাগে। এই জন্য আমি কিন্তু এর আগের লাইনটা আপনাকে দেখাই দিছি যে এক্স এর 125% যেটা বাম পাশে ছিল আর এই পাশে 375 ছিল, এইটা যখন ওই পাশে চলে যায় তখন অ্যান্সার চলে আসে। আর যখন ওই পাশে যায় তখন নিচের 100টা উপরে যায় আর উপরের 125টা নিচে যায়। যখন আপনি বুঝে যাবেন তখন এইগুলা না লিখে ডাইরেক্ট 375 নিচে 125 উপরে 100, কারণ অনেকগুলো অঙ্ক করতে হয় তো লাভ ক্ষতির এরকম, এই জন্য এটা পারবেন। তাহলে আসি, আচ্ছা আর একটা আইডিয়া তো ভুলে গেলে চলবে না, সে আইডিয়াটা তো ভুলে, সেটা কি দেখেন, আমরা কি ফ্র্যাকশন স্টারে চিন্তা করার কথা মনে আছে? শতকরা অধ্যায়ে আমরা শিখছিলাম 25% মানে কি 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগ বিনিয়োগ করে 1 ভাগ লাভ, মানে 5 ভাগে যদি 375 হয় তাহলে 1 ভাগের মান হচ্ছে 75। দেখেন
5×7 = 35, 5×5 = 25, মানে 1 ভাগের মান 75। তাহলে 4 ভাগের মান 4 75, 75-এর ডাবল 150, 150-এর ডাবল 300। ঠিক আছে, মানে ফ্র্যাকশন আকারেও চিন্তা করতে পারেন। এই যে অঙ্কটাতে আসি, 25% লাভ মানে কি? 4 ভাগ বিনিয়োগ করে 1 ভাগ লাভ, 5 ভাগ, 5 ভাগে যদি 180 হয়, 1 ভাগে হবে 36, তাহলে 4 ভাগে হবে 36-এর ডাবল 72, 72-এর ডাবল 144। কিন্তু এত সুপারম্যান হওয়া লাগবে না এখন, একটা সময় আসলে পারবেন। আপাতত এইভাবে করেন। ঠিক আছে, 125 = 100, 100% মান হচ্ছে এত। ঠিক আছে, 4×25 = 100, 5×25 = 100, 5 3 6 4×36 = 116। ওই যে কাজগুলো বললাম মুখে মুখে, ওগুলাই কিন্তু কাটাকাটি করে ওইটাই আসে। ঠিক আছে, এই কাটাকাটির এই পয়েন্টটা আর কি মুখে মুখে বললাম। ওকে, তাহলে সোজা তো এগুলো স্কিপ করি। একটা কলম 11 টাকা বিক্রি করলে 10% লাভ হয়। 10% লাভ মানে 110% মানে 11, 100% মানে 10। একটা জিনিস 560 টাকা বিক্রি করে 12% লাভ হয়, তাহলে 12% মানে 112%। আর দেখে বোঝা যাচ্ছে 5 12 60, 500 টাকা কিনে 12% লাভ করা মানে 60 টাকা লাভ করা। এগুলো মুখে মুখে পারবেন, স্কিপ করতেছি। হ্যাঁ, একটা জিনিস 25 টাকা বিক্রি করে 25% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? 25% মানে হচ্ছে, দেখেন এই অঙ্কটা এইভাবে করা যায়। 25% মানে কি? 4 ভাগে 1 ভাগ লাভ। 5 ভাগের মান যদি 25 হয়, 4 ভাগের মান 20। এই স্টাইলটা ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন তো। এই স্টাইলটা আমরা ভগ্নাংশের, শতকরা ভগ্নাংশ স্টাইলে করলাম। 5 ভাগে 25 হলে 4 ভাগে 20 ধরতে পারতেছেন? শতকরা ক্লাসটা, প্রথম ক্লাসটা যদি করে থাকেন তাহলে এটা বোঝার কথা। তাহলে একজন দোকানদার 8% লাভে একটা জিনিস 54 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় না ম্যাচিং করে ডিজিট গুলো আসে। 8% লাভ মানে 100 টাকার জিনিসটা 8 টাকা লাভে 108 টাকা। তাহলে আপনি উল্টাপাল্টা হিসাব করার দরকার নাই, জাস্ট 50 টাকার জিনিসটা 4 টাকা লাভে 54 টাকা। তাহলে আপনার 54 দেওয়া আছে, আর আপনার চাইছে ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য 50 টাকা। এটা আসলে মানে অবচেতন মনে আপনার হয়ে যাবে যখন আপনি ডিজিট নিয়ে প্র্যাকটিক্যালি খেলবেন। আর না হলে কি হবে, আপনার এই লেখালেখি ছাড়া আপনার মাথা কাজ করবে না। 108% এর মান 54, 1% এর মান 108, আর 100% এর মান এত। এই 54 2 150। 54 না দিয়ে যদি 44 দিত, আমিও পারতাম না এইভাবে ইমাজিন করতে, কারণ জিনিসগুলো মিলাই দেওয়া থাকে। দেখেন তো, একটু আগে একটা অঙ্ক করলাম না? ঠিক আছে, এই যে 25% লাভ, এই যে এখানে 560 আছে। দেখেন তো 12% এর মান, এই যে 500 এর সাথে 12% যোগ করলে তখন 60 হয়। এই 500 আর 60 যোগ হয়ে 560 হয়ে যায়। তার মানে জিনিসগুলা সুন্দর করে ম্যাচিং করা থাকে। আমাদের ধরে ফেলতে হবে যে জিনিসটা আসলে হচ্ছেটা কি। এবার আসি ক্ষতির ক্ষেত্রে। 46 নম্বর না, এই 45 নম্বর দেখেন ক্ষতির ক্ষেত্রে। ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে? 45 বলছে একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? যখন ক্ষতি হয় তখন কিন্তু এই 180 এর 10% বলা যাবে না। এটা তো আগেও শিখছি, লাভ হলেও বলা যাবে না, কারণ এটা তো বিক্রয় মূল্য, এটা তো ক্রয় মূল্য না। তাহলে এইবারে সমস্যাটা হচ্ছে যে 100% থেকে 10% বাদ দিয়ে 90% ধরে হিসাব করতে হবে। 90% এর মান 180। তাহলে 100% এর মান কত? 100% এর মান হচ্ছে, দেখেন 90% এর মানে 180 মানে ডাবল, তাহলে 100 এর ডাবল হচ্ছে 200। ঠিক আছে, আচ্ছা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100% এর মান 200। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইভাবে বাকিগুলো হবে। দেখেন 15% ক্ষতি হয়, তাহলে 85% এর মান 170, ডাবল 100% এর মান 200। দেখেন 24 সালে একাধিক পরীক্ষা আসছে। 47 নম্বর হচ্ছে একটা বই 150 টাকায় বিক্রি করে 25% ক্ষতি হলো, তাহলে 75% মান 150, দ্বিগুণ 100% মান 200। এই অঙ্ক যদি কেউ খাতা কলম টাচ করে তাহলে ফেল। কেন? কারণ এত ছোট প্রশ্ন আপনি যদি দেখে মুখে মুখে বলতে না পারেন, তাহলে আমাদের এতগুলো ক্লাস করে কি লাভ হলো বলেন? তো আমরা চাচ্ছি যে মোটামুটি মিডিয়াম লেভেলের বা বেসিক লেভেলের অঙ্কগুলো যেন চোখের দেখে অ্যান্সার বলতে পারেন। 270 টাকা বিক্রি করে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতি হয়, তার মানে 90% মান 270। দেখেন তো 270 আর 30 বাদ দিলে 300 অ্যান্সার। চোখের আইডিয়া কাজ করতেছে, এখন সবার আইডিয়া কাজ করবে না, তাদের জন্য এইভাবে 90% এর মান 270, তার মানে 3 গুণ। এইভাবে লিখতে হবে না, মুখে মুখে পারে যাবেন। 100% মান 3 গুণ মানে 300। পরীক্ষা তখন নিব লাভ ক্ষতির, টাইম কিন্তু মিলাইতে হবে। ব্যতিক্রম প্রশ্ন কি বলতেছেন? একটা ঘড়ি 150 টাকায় বিক্রয় করে কমপক্ষে 20 টাকা ক্ষতি হয়, নিচের কোনটি ঘড়িটির ক্রয় মূল্য হতে পারে না? দেখি তো এই অঙ্কটা কে পারবেন বলেন তো। 49 নম্বরের প্রশ্নটা এনএসআই তে আসছিল, আইবিএ পরীক্ষা দিছিল। মানে লাভ ক্ষতির প্রশ্ন করতে আসি মনে হচ্ছে সব তো পানির মতো সোজা জিনিস, কিন্তু এইখানে একটু দেখেন তো এটা কি আছে। এই যে 49 নম্বর প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকেই অ্যান্সার দিতে পারবেন না।
তাহলে এরকম প্রশ্ন যদি পরীক্ষার হলে 2টা 3টা করে দেয় মাত্র, তাহলে আপনার টাইমের 12টা বাজায় দিবে, যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে। তাহলে কি করতে হবে? তাহলে একটু চিন্তা করে দেখি যে 49-এ যে একটা ঘড়ি 150 টাকায় বিক্রয় করায় কমপক্ষে 20 টাকা ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে 150 টাকা কি? এটা কিন্তু বিক্রয়। তাহলে দেখেন, একটা সিপি মানে কস্ট প্রাইস, আর একটা হচ্ছে এসপি মানে সেলিং প্রাইস। এইটা হচ্ছে 150 টাকা বিক্রি, এবং এইখানে বিয়োগের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে ক্ষতি হয়েছে, তাই না? ক্ষতি হয়েছে, তার মানে এইটা বড়, ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট ক্ষতি জানি না, পার্সেন্টেজের ক্ষতিটা বাড়ি করতে হবে। এখন উত্তর বলছে কি, প্রশ্নে বলছে কি, কমপক্ষে 20 টাকা ক্ষতি। তার মানে 20% থেকে শুরু। কমপক্ষে 20% মানে কি, 20% নিচে 19% হবে না, কিন্তু 25% হইতে পারে, 22% হইতে পারে, 50% হইতে পারে, কারণ 20%-এর উপরে ক্ষতি হওয়া লাগবে কমপক্ষে। ভাষা গেলে বুঝতে হবে, প্রবাবিলিটি অধ্যায় এরকম প্রচুর অঙ্ক আসে। কমপক্ষে কমপক্ষে, তাহলে কমপক্ষে মানে হচ্ছে 20% সর্বনিম্ন ক্ষতি, তাহলে এর থেকে বেশি ক্ষতি হতে হবে। তাহলে এখন আপনি যদি এখানে আইডিয়া করে অপশন টেস্ট গুলো দেন, ঠিক আছে, অপশন গুলো বসান, ধরুন 200 যদি বসান, তাহলে কি হচ্ছে, 200-তে 50 টাকা ক্ষতি, ঠিক আছে? 50 টাকা ক্ষতি মানে 25% ক্ষতি। এটা অ্যান্সার হতে পারে, আমরা আরো দেখব। 180 যদি বসাই, ঠিক আছে, 180 বসালে 30 টাকা ক্ষতি। 30 টাকা ক্ষতি হচ্ছে 180-তে 30 ক্ষতি। খেয়াল করেন, 150-এর 20% হিসাব করা যাবে না। কেন হিসাব করা যাবে না? কারণ 150-এ হিসাব করলে তো বিক্রয় মূল্যের উপর হিসাব হচ্ছে, আমাদের তো হিসাব করতে হবে ক্রয় মূল্যের উপর, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখেন, নিচের কোনটি ঘড়িটির ক্রয় মূল্য হতে পারে না? তাহলে 200 কিন্তু ক্রয় মূল্য হতে পারে, কেন বলেন? কারণ 200 যদি ক্রয় মূল্য হয়, তাহলে তার ক্ষতিটা হচ্ছে 50 টাকা, অ্যান্সার হচ্ছে 25%, যেটা 20% থেকে বেশি, তার মানে এটা ঠিক আছে। তাহলে 200 হতে পারে, তাহলে এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না, কিন্তু আমাদের 20%-এর নিচে যেটা নামবে ওইটা অ্যান্সার। 250 যদি হয়, তাহলে বেশি দামে যদি কিনে, তাহলে তো আরো বেশি ক্ষতি হবে। তো বেশি ক্ষতি হলে তো এটা হতে পারে, কারণ 20%-এর উপরে ক্ষতি জায়েজ, তাহলে এটাও হতে পারে, বাট এটা অ্যান্সার না, কিন্তু এটা ক্রয় মূল্য হতে পারে। 180 আর 190, 180 যদি ধরি, তাহলে এইখানে 180 যখন হচ্ছে, তাহলে 30 টাকা। 180-তে 30 টাকা ক্ষতি মানে কি, 6 ভাগের 1 ভাগ কাটাকাটি করলে, 6 ভাগের 1 ভাগ মানে 16 পয়েন্ট সামথিং, 16.66%। তাহলে এই যে 16.66% আসতেছে, এটা কি, এইটা হচ্ছে 20%-এর নিচে নেমে যাচ্ছে, বাট এইখানে 20%-এর উপরে ক্ষতি হওয়া লাগবে। তাহলে এইটা নিলে 20%-এর নিচে নামে যাওয়ার কারণে এইটা হতে পারে না, এটা হবে না। এটা হলে ক্ষতিটা কমে যাচ্ছে। 190 ধরলে কি হচ্ছে, 190 ধরলে যেটা হচ্ছে 190, তাহলে এখানে 40 টাকা ক্ষতি। 190-এর 40, খেয়াল করেন, 200-তে যদি 40 হয়, তাহলেই 20% ক্ষতি হয়। 190 যদি 40 হয়, তাহলে 20%-এর থেকে বেশি হবে, 22% বা সামথিং হবে। তাহলে এটাও তো 20%-এর উপরেই হচ্ছে। তাহলে শুধুমাত্র দেখা যাচ্ছে যে 180 নিলে ক্ষতির পরিমাণটা 20%-এর নিচে হয়ে যাচ্ছে, যেটা প্রশ্নের সাথে মিলতেছে না। এই জন্য 180 টাকা ক্রয় মূল্য হওয়া যাবে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 49 নম্বরের অ্যান্সার গ। হ্যাঁ, বলতে পারেন এতগুলো কথা কি পরীক্ষার হলে সময় পাওয়া যাবে? না, আমরা দ্রুতই করব। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন অপশন টেস্ট করে করতে হবে, তবে অপশন টেস্ট গুলো দ্রুত করার জন্য, কারণ তো প্রশ্নের ভাষাটাই দেখেন অপশন টেস্ট করার মতো করেই বলছে, তবে কিছু লজিক্যাল পয়েন্ট আসতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে 150 আর 20%, 150-এর উপর 20% কিন্তু না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আসি, এইখানে 150-এর কাছাকাছি হচ্ছে 200, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে 50, ঠিক আছে? এটা হচ্ছে 25%। তাহলে এইখানে যে গ্যাপটা হবে, বুঝছেন, সিরিয়াসলি খেয়াল করেন, এই গ্যাপটা যে হবে 20% মানে কি, 20% মানে 200-এর উপর যদি আপনি হিসাব করেন, তাহলে 40 টাকা, তাই না? তাহলে এইখানে গ্যাপটা অবশ্যই 150-এর সাথে 200 ডিফারেন্স কিন্তু 50 হয়ে যাচ্ছে। এইখানে গ্যাপটা অবশ্যই 200-এর থেকে 40-এর থেকে কম হইতে হবে। এটা হচ্ছে মানে আপনার ডিজিটের উপর দখল থাকলে আপনি দ্রুত ক্যাচ করতে পারবেন, না হলে তো যেভাবে বললাম ওইভাবেই করতে হবে। হ্যাঁ, এইখানে গ্যাপটা 240-এর থেকে কম হলে কি লাভ হবে,
150-এর সাথে যদি 40 হিসাব করেন তাহলে 40 টাকা ক্ষতি, এই ক্ষতিটা পুষাই দিলে ক্রয় মূল্য হচ্ছে 190। 190 যদি 40 হয় তাহলেও কিন্তু 20% থেকে বেশি হচ্ছে। তার মানে এটা কিভাবে বুঝলাম? ওই যে 200 এর 20% আছে না, 20% মানে 40, ওইখান থেকে একটা আইডিয়া করে নিলাম। তাহলে এই 150-এর সাথে এই ক্রয় মূল্যটার গ্যাপ 40 টাকার থেকে কম হইতে হবে, যেটা এখানে অপশন গতে আছে। গ দিয়ে ট্রাই করে দেখবেন, অপশন টেস্টটা প্রথমে করবেন, তাহলে দেখা যাবে যে 20% নিচে নেমে গেছে, প্রশ্নের শর্তটা ভায়োলেশন হচ্ছে, তাহলে 180 আনসার। 50 নম্বর, এটা নিজে করে নিবেন, ঠিক আছে? 35% মান এত আসে। আচ্ছা, আমরা এই পদ্ধতিটা আজকে শেষ করে দিই নাকি? হ্যাঁ, ফয়সাল পারভেজ। আচ্ছা, এই পদ্ধতিটা শেষ করে দিই, 55 পর্যন্ত আছে, ঠিক আছে? আর 5টা অঙ্ক করে দিই, 3-4টা অঙ্ক করে দিলে হয়ে যাবে। তাহলে বিক্রি করে বিক্রেতা 35% লাভ করে, এখানে লাভটা 35%, আবার 280 টাকাটাও লাভ। তাহলে এই পার্সেন্টেজ কোনটা কাকে ধরবে এটা কিন্তু ভাষাটা বুঝতে হবে। এটাও লাভ আর এটা হচ্ছে লাভ, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজে লাভ আর এটা হচ্ছে টাকায় লাভ। 35% মান 280, তাহলে হচ্ছে কত? 100% মান কত? 35 এর ডাবল 70, 70-এর 4 গুণ, তার মানে 35-এর 8 গুণ, তাহলে 100% মান 800। লেখালেখি কাটাকাটি ইচ্ছা মতো করবেন, ঠিক আছে? আমি ধরাই দিলাম, নিজের মতো করবেন। দুটো ভিন্ন দাম দেয়া থাকলে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এটা 4 নম্বর পদ্ধতির লাস্ট, ঠিক আছে? এরপরে আমরা এই যে 55 নম্বরে আছে কি 5 নম্বর পদ্ধতি, এটা আমরা আগামী ক্লাসে করবো। তাহলে আজকে এটা শেষ করে দিই। তাহলে আসি 51 নম্বরে, কোন বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, এটার উপর নিয়মিত প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, আমি সেগুলা বলবো, এগুলা কিন্তু গুরুত্ব দিবেন, কারণ এগুলো তো আমার অঙ্ক করাইতে করাইতে অভ্যস্ত। আচ্ছা, তাহলে এখানে একটা আসি, আমরা একটু রিটেন ফরম্যাটে দেখবো আর শর্টকাটও দেখবো। কোন বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি মানে হচ্ছে 100 টাকার জিনিসে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আবার কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে 40% লাভে এসপি হচ্ছে 100 প্লাস 40 সমান সমান 140। তাহলে 80 টাকার পণ্য, 80 টাকার পণ্য বা যেটা বলুক, ঠিক আছে, বিক্রি করতে হবে 140 টাকায়। 1 টাকার পণ্য বিক্রি করতে হবে এত টাকায়। এইগুলো দেখেন, এই পার্সেন্টেজ দূরে ধরে হিসাব করলাম। আর 40 টাকায় যে জিনিসটা বিক্রি করছি, এই 40 টাকার পণ্য বিক্রি করতে হবে এই যে 40 এখানে। তাহলে 40-2 140-কে কাটাকাটি করলে 100। এটা হচ্ছে রিটার্ন ফরম্যাটের সমাধান। আচ্ছা, ভাষাটা আরেকটু সাজাই দিই, বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, 80 টাকার পণ্য বিক্রি করতে হবে 140 টাকায়, তাহলে কি হবে? তাহলে 20 টাকা ক্ষতির পরিবর্তে 40 টাকা লাভ হয়ে যাবে, শতকরা পার্সেন্টেজের হিসাবে। এটা এখন 40 টাকার জিনিসটা তাহলে কয় টাকা বিক্রি করতে হবে? 40 টাকা বিক্রি করে কি সমস্যা হয়েছে? 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে লাভ করতে হবে কত টাকায়? 70 টাকা বিক্রি করতে হবে। এইটা এখন যদি আমরা শর্টকাটে করি তাহলে কয়েক সেকেন্ডে হবে। কিরকম জানেন? 80% এর ভ্যালু 40, 140% এর ভ্যালু, এটা থেকে এটা অর্ধেক, এটা থেকে এটা অর্ধেক, শর্ট। এবং এটা লেখালেখি ছাড়াই মুখে মুখেও পারা যাবে। ধরতে পারছেন কথাগুলা? ফয়সাল পারভেজ, কত নাম্বার বুঝেন নাই? নাম্বার বলতে হবে। 51 নম্বর প্রশ্নের অ্যান্সার, 80% মান 40, 140% মান 70। 40টা কি এটা টার্গেট করতে হবে। এখানে যে 40 দেওয়া আছে, বিষয়টা প্র্যাকটিক্যালি যদি কেউ চিন্তা করেন তাহলে হচ্ছে যে 40 টাকা বিক্রি করে একজন মানুষ আফসোস করতেছে, আরে আমার 20% ক্ষতি হয়ে গেল। যদি আমি 70 টাকা বিক্রি করতাম তাহলে আমার 40% লাভ হইতো। তাহলে এই 40টাও কিন্তু বিক্রয় মূল্যই, এটা SP1। আর এই যে কত টাকা বিক্রি করতে বলছে, এটা হচ্ছে SP2। তার মানে দ্বিতীয়বার, মানে বেশি দামে বিক্রি করলে, অনেক বেশি দামে বিক্রি করলে ক্ষতিটা পুষে আসতো, আবার লাভ হতো। এর পরের অঙ্কটা এর সাথে মিল আছে। 49 নাম্বার বুঝলাম না। 63 কই? ফয়সাল পারভেজ 63 কই? 63 কই? আচ্ছা, 49 নাম্বারটা তো আগে বলছি। হ্যাঁ, এটা আছে। তাহলে 51 কত হলো? 51-এর অ্যান্সার হচ্ছে 70। 49 নম্বর অঙ্কটা আরো 3 বার দেখবেন যারা কম বুঝছেন, তারপরে না বুঝলে আগামী ক্লাসে করা দিব, অনেক সময় দিচ্ছে ওটাতে। 52 নম্বর অঙ্ক দেখেন, 52 নম্বরের অ্যান্সার বলেন। আজকে তো অনেকজন উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আসলে ক্লাস কি কাজে লাগতেছে এগুলা ক্লাস? আমরা কিন্তু ধাপে ধাপে অনেক ডিপে যাবো ইনশাল্লাহ। বাংলাদেশে একটা ঘড়ি 750 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে
এই দেখেন বিভিন্ন রিলসে দেখবেন এইরকম সোজা সোজা প্রশ্ন শেখায় শেখায় ম্যাজিক দেখায়। তো ওই ম্যাজিক গুলোর ভিউ কিন্তু আবার লাখ লাখ। অথচ দেখেন আমরা এগুলো আমাদের আমার মনে করি যে আমাদের এগুলো শেখানো লাগবে না, আপনারা নিজে থেকে পারবেন, কারণ এগুলা পারার জন্য যা এর থেকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং অঙ্ক আমরা করে দিছি অলরেডি। তাহলে এই অঙ্কটাতে হচ্ছে কি 75% এর ভ্যালু 750, 115% এর ভ্যালু হচ্ছে 1150। দেখেন 75-এর সাথে একটা শূন্য লাগাই দিছি, তাহলে 115-এর সাথে একটা শূন্য লাগাই দিলে তো হয়ে গেল, সরি এই 1150, ঠিক আছে। তাহলে 1150 হচ্ছে এই প্রশ্নের আনসার। আচ্ছা এখন বলতে পারেন অনেকে এইভাবে ম্যাজিকের মতো শর্টকাট শিখেছে, বিস্তারিত লিখতে পারেন না, তাদেরকে তো একটা পয়েন্ট ধরাই দিচ্ছে, প্রত্যেকটা অঙ্ক তো রিটার্ন করা যাবে না, একটা ধরাই দিলাম, বাকিটা বইয়ের সাথে সমন্বয় করবেন। বইয়ে তো রিটার্ন আকারেও সমাধান আছে, শর্টকাটও আছে। একটা বই 275 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। দেখেন এখানে কিন্তু আবার উল্টা পাল্টা করা যাবে না, 25%ও লাভ আবার 10%ও লাভ, দুইটা লাভ লাভ। তার মানে বিষয়টা কিরকম হবে, বিষয়টা এইরকম যে 125% এর মান 275 আর 110% এর মান কত, ঠিক আছে। তাহলে এইখানে আসেন 125 আর এখানে হচ্ছে 110, 5 25 100, 5 5 25, 5 5 25, ঠিক আছে, 5 25 কাটলাম, 25 25, 25 এই 11টা, হ্যাঁ এটা হচ্ছে 22। তাহলে 11 আর 22 গুণ করলে 22 22, 22 10 220 আর একটা 22 মিলে হচ্ছে 242। এইখানে ওই যে গতকাল সেটা টেকনিক কাজে লাগাইলাম যে 22 আর 11 গুণ করার টেকনিক হচ্ছে 10 দিয়ে আগে গুণ করে তারপর আর একটা 22 অ্যাড করে দিলাম, তাহলে 220-এর সাথে আরেকটা 22 যোগ হলে 242 টাকা খ নম্বর আনসার। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো যে এই যে ক্ষতি ক্ষতি শিখে শিখে আসতে কেউ যদি এইখানে লাভ দেওয়া আছে আর মনে মনে মন কলাকে ক্ষতি ধরে হিসাব করে বলেন যে 75% এর মান 275, তাহলে 110% এর মান, তাহলে তো আপনি অঙ্ক শিখতেছেন না, আপনি তো রোবটের মতো মুখস্থ করতেছেন। কে কে মুখস্থ করতেছেন বলেন তো, আপনাদের মধ্যে অনেকেই আছে কিন্তু যে একটু ভাষাটা চেঞ্জ করে দিব কিন্তু আগের স্টাইলে অঙ্ক করবে। কেন রে ভাই, আপনার কি মাথা কাজ করে অঙ্ক করতেছেন নাকি মুখস্থ করতেছেন? আচ্ছা শেষ। আরিফ একটা কলম 48 টাকা বিক্রি করে 20% লোকসান করলো, বিক্রয় মূল্য কত বাড়ালে তার 10% লাভ হবে? বিক্রয় মূল্য কত বাড়ালে, ভাষা দেখেন, প্রশ্নের সাল দেখেন, ঠিক আছে। তাহলে 80% এর মান 48, 10% লাভ হবে, 30% এর মান 18। এইখানে এখন বলেন কে কে বলতে পারবেন যে 30% কেন লিখলাম, 100% কেন লিখলাম না? তিরিশ পার্সেন্ট হবে কেন আনসার বলেন? ভাষাগুলো দেখেন কিন্তু 54 নম্বর প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, আর করাবো না। 30% কেন আসলো বলেন? এই 54 নম্বর প্রশ্নে 30% কেন, লজিকটা দেখা দিই। ধরেন 80% এর মান 648, এটা সবাই বুঝতে পারতেছি, 1% এর মান, আর 100% যদি মান বাইর করি তাহলে ক্রয় মূল্য বাইর হবে, কিন্তু 10% লাভের কথা বলছি তো, তাহলে 110% বাইর করি, তাহলে 110, 0 0 কাটা 6 48, 6 11 66, এই যে 66 বাইর হলো এটা হচ্ছে এসপি বা বিক্রয় মূল্য, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নে বিক্রয় মূল্য চাই নাই, 66 নাই অপশনে, ধরা খেয়ে যাবেন কিন্তু, মানে যারা যদি রোবটের মতো মুখস্থ করেন না ধরা খেয়ে যাবে। ভাষাটা দেখতে হবে, ঠিক আছে। ভাষাটা কি, ভাষাটা হচ্ছে যে বিক্রয় মূল্য কত বাড়ালে, তার মানে এই যে বিক্রয় মূল্য আগে একটা বিক্রয় মূল্য আছে, এই পুরাতন বিক্রয় মূল্য থেকে নতুন বিক্রয় মূল্য বাড়াইতে হবে। দেখেন 80% ছিল, আচ্ছা 66 টাকা না, তাহলে প্রথম 48 টাকাটাও কিন্তু বিক্রয় মূল্য আর 66 টাকাটাও বিক্রয় মূল্য, এখানে কিন্তু ক্রয় মূল্যের কাজে নাই, 100% কিন্তু বাইর করি নাই। তাহলে দেখেন এইটা 48কে আবার ক্রয় মূল্য মনে করিয়েন না, 48 টাকা যখন বিক্রি করছে প্রথমবার তখন লস হয়েছে, আর 66 টাকা যখন বিক্রি করছে তখন লস হয়নি, লাভ হয়েছে। তাহলে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 18 টাকা, এটাই হচ্ছে আগের বিক্রয় মূল্য থেকে নতুন বিক্রয় মূল্য 18 টাকা বাড়াইতে হবে। এখন আমরা এইভাবে ক্রয় মূল্য বের করে, দুই বিক্রয় মূল্য বের করে বিয়োগ না করে এখানে যদি ডাইরেক্ট বিয়োগ করে নেই যে 80% আগে থেকে আছে আর নতুন বিক্রয় মূল্য 100%, তাহলে আমার বিক্রয় মূল্য বাড়াইতে হবে 30%। তাহলে এইটাই যেহেতু চাচ্ছে, এটা অ্যান্সার। পার্সেন্টেজের ক্লাসে বা শতকরা সুদ কষা বা লাভ ক্ষতির ক্লাসে এরকম প্রচুর অঙ্ক পাবেন যে আপনি পার্সেন্টেজের হিসাবটা এখানে করে নিলে আপনার পরে যোগ বিয়োগ আলাদাভাবে করা লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। কেমন লাগলো আজকের ক্লাসটা, বুঝতে পারছেন সবাই? কোনো স্পেসিফিক দুই একটা প্রশ্ন না বুঝলে একটু
হচ্ছে যে বই ঘাটাঘাটি করবেন, ঠিক আছে, বইয়ের সময় দিবেন, ক্লাসটা আবার দেখে নিবেন, ক্লাস তো থেকে যাবে, তাই না? আচ্ছা, আর সব সময় নতুন টপিকের ক্লাস শুরু হলে ওইটা প্রথম ক্লাসটা অবশ্যই করবেন, না হলে ওই বেসিক গুলো তো এখানে রিপিট করতেছি, তো আপনার তো মনে হচ্ছে যে এগুলো কোথা থেকে বলতেছে, আমরা তো নতুন কোনো বানানো কথা বলতেছি না, আগের কথাগুলোই বলতেছি। আর এভাবে চলতে থাকবে। লাভ ক্ষতি এবং সুদ কষা টপিকটা শেষ হলে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এই তিনটা মিলে আপনাদের একটা আলাদাভাবে পরীক্ষা নিব, এবং আপনারা যদি এই তিনটা টপিকে ভালো করতে পারেন, আপনার আমার মনে হয় অন্য অন্য টপিকগুলোতে অবশ্যই আপনার অবশ্যই অনেক ভালো করবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।